কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আর একটা খবর যে হচ্ছে আমাদের যে রিসার্চ পেপার ছিল এবং এমডি পরীক্ষা ছিল, খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ খাও, সবাইকে মিষ্টি খাই দেবো আজকে। সাকিরকে বলে দাও যেন এক প্যাকেট মিষ্টি দেখে সবাই খাই। তো আজকে তোমাদের শেষ ক্লাস, তো আজকে সবচেয়ে বেশি মানে কি বলে আমাদের পপুলেশনের যারা প্রায় হাফ মেয়ে, তাদের সবচেয়ে ভাইটাল অর্গান, সেটা নিয়ে আমরা আজকে লাস্ট ক্লাস করবো এবং এই অর্গান সম্পর্কে বা এই রিলেটেড প্রবলেম তুমি সবচেয়ে বেশি ফেস করবে। এই জন্য এই ক্লাসটা সবার শেষে রেখেছি। কারা দৌড়াতে দৌড়াতে গিয়ে ম্যারাথনের লাস্ট পর্যন্ত পৌঁছাতে পারে তাদের জন্য এই ক্লাসটা, এবং প্র্যাকটিক্যালি এই এই রিলেটেড প্রবলেম তুমি বাস্তব জীবনে বেশি ফেস করবে। যেমন ধরো মাসিকের সময় তলপেটে ব্যথা, সাদা স্রাব, অনিয়মিত মাসিক, হ্যাঁ ব্লিডিং, তারপরে হচ্ছে এই যে বাচ্চা হয় না, নানাবিধ সমস্যা, মেয়েদের এই সমস্যাগুলো তুমি অনেক বেশি ফেস করবে। তো এইগুলোর মূল রহস্য কি? তুমি অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা অন্যান্য চিকিৎসার মধ্যে অনেক কিছু পাবে যে এই হলে এই ওষুধ দিতে হবে, ওই হলে সেই ওষুধ দিতে হবে, কিন্তু অসুখগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা সম্পর্কে একদম সূক্ষ্মদর্শী চিন্তা ভাবনা এবং জ্ঞান তোমাদের কাছে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই জন্য ক্লাসটা আমি সবার শেষে রেখেছি। আমি ইচ্ছা করে রেখেছি যে যারা জেনুইনলি প্র্যাকটিস করতে চায়, শিখতে চায়, এটাকে তারাকেই শেখাবো, সবাইকে শিখে লাভ নেই। তো চলো আজকে আমরা শুরু করি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সূরা নিসা 1 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মেয়েদের গুরুত্ব শুধুমাত্র জরায়ুর জন্য, নাহলে কোনো গুরুত্ব নাই। সেই জরায়ুর গুরুত্ব কেন? কারণ সেখান থেকেই এই যে মানুষের বংশবিস্তার, একটা মানুষ থেকে আর একটা মানুষ, এইভাবে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের যে বংশধারা, সেই বংশধারা প্রোডাক্ট তৈরি করার জন্য যে কারখানা, সেটা হচ্ছে মেয়েদের তলপেটে জরায়ুর নাড়ি। এইখানে কিভাবে একটা বাচ্চা তৈরি হয় আমরা ক্লাসে আলোচনা করেছি, এর আগে ক্লাসে হয়েছে তো। মানুষ কিভাবে সৃষ্টি হয়, কি দিয়ে সৃষ্টি, ধাপে ধাপে কোন স্টেজ থেকে কোন স্টেজে যায়, সব আলোচনা করেছি। আমরা দেখেছি যে ক্রোমোজোম থেকে, ক্রোমোজোমের মধ্যে থাকা বিভিন্ন জিন বা ডিএনএ এর এক্সপ্রেশনের ডিফারেন্সের জন্য বিভিন্ন টাইপের সেল অর্গান তৈরি হয়, বিবিধীকরণ তৈরি হয়, এবং একটা কোষ থেকেই, ওই একটা জায়গোট কোষ থেকেই চোখ, কান, হাত, পা, সমস্ত অর্গান, এটা প্রায় 78 অর্গান, সব কিছু তৈরি হয়। এবং ঠিক কখন কোনটা তৈরি করতে হবে তারও সমস্ত প্ল্যান ওই জিনের মধ্যে, মানে জিনের মধ্যে থাকে। কিন্তু দেখেছি একটা সময় গিয়ে এটা যে আকার পাবে, আকৃতি পাবে, সেটা কিন্তু ঠিক করতে পারে না। একটা জিন থেকে এটা ঠিক করা হয় না যে ও কি রকম আকৃতি পাবে। সেই আকৃতি দান করার জন্য স্পেশালি যে সৃষ্টিকর্তা, সে কিন্তু রাহেবা করতে পারে। মেয়েদের জরায়ুর নাড়িতে রাহেবা করে আর হাবা করে, এবং ঘোড়ার পিঠে যখন আমরা আহরণ করি পিঠে চড়ে, এরকম ভাবে আল্লাহ তাআলার বিশেষ নাফস, একটা আল্লাহর বিশেষ নাফস, রূহ ওর উপরে কাজ করে। ওই ডিএনএ এর মধ্যে এমন কিছু এক্সপ্রেশন জিনিস করায়, বা ওই সৃষ্টিটাকে এমন ভাবে আল্লাহ আকৃতি দান করেন, এরা মানুষের মতো হয়। এই মানুষের মতো আকৃতি করার জন্য একটা বিশেষ ফ্যাক্টরি দরকার, সেটা হচ্ছে জরায়ুর নাড়ি। আর জরায়ুর নাড়ি ছাড়া অন্য কোথাও এই ফ্যাক্টরি, এই আকৃতি দান করা সম্ভব না। মানুষের বিজ্ঞানীরা মানুষের ডিএনএ ক্রোমোজোম সেট নিয়ে
ল্যাবরেটরিতে সমস্ত কিছু করে ব্যবস্থা করে ওই 4 মাসের 10 কেজি 5 কেজি 2 কেজির একটা মাংস কিন্তু তৈরি করতে পেরেছে, কিন্তু মানুষ বা ছাগল বা জীবজন্তু তৈরি করতে পারেনি, কারণ সে আকৃতি দান করতে পারেনি। সেই আকৃতি দান করার জন্য ওই মেশিন না, বায়োলজিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার, সেটা হচ্ছে জরায়ুর নাড়ি। যে কোনো জীবের ফিমেলের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ইউটেরাস, সেইটা দরকার। আর সেই ইউটেরাসের উপরেই আল্লাহ একমাত্র তার রূহকে আহরণ করতে পারেন। আর এই কথাটাই, এই বিষয়টাই আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য নারীদের সবচেয়ে বেশি সম্মান, যাদের জন্য আজকে আমরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব জাতি বিস্তৃত হয়েছে। তো সেই মেয়েদের অধিকার অনেক, সম্মান অনেক, কিন্তু এই বিষয়টাকেই নষ্ট করার জন্য, যেমন জান্নাতে আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য আদমের কাছে ভালো সেজেই শয়তান বলেছিল, ইবলিস বলেছিল, আমি তোমার ভালোই তো চাই, আমি তো এই জন্যই বলছি যে তুমি ওই গাছের ফলটা খাও, আমি তোমার খুব ভালো চাই, হিতাকাঙ্ক্ষী। আর আল্লাহ কেন রেখেছে তোমাকে এখানে? এখানে রেখেছে যাতে তুমি এখানে বেশি দিন না থাকতে পারো। আর এত সুন্দর জায়গা তুমি ছেড়ে যাবা? খাও, সারাদিন সারা জীবন এখানে থাকতে পারবে। মানুষকে ভালো আশা দিয়েই, প্রত্যাশা দিয়েই, আকাঙ্ক্ষা দিয়েই, মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হিসাবে মিথ্যা আশ্রয় নিয়ে পরিকল্পনা করে শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেয়। এটা আদম আলাইহিস সালাম বুঝতে পারেনি। তো বর্তমানে নারীদেরকে এই শয়তানের মতোই লোকেরা এমন এমন কথা এবং প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে মেয়েরা ভাবছে আমাদের বহুত কল্যাণকর, আমাদের জন্য বহুত ভালো। আলটিমেট কি হয়েছে? মেয়েদের সে জরায়ুর নাড়ির কারখানা আস্তে আস্তে নিভিয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর, 50 বছর, 100 বছর আগে একটা মেয়ে 10টা 15টা বাচ্চা দিচ্ছে, কোনো সমস্যা হয়নি। এখন একটা দিতে গিয়ে নাকানে চুবানি অবস্থা। এবং সেই জরায়ুর নাড়িকে সুরক্ষিত রাখার জন্য, তাকে যত্নে রাখার জন্য, তাকে কর্মক্ষম রাখার জন্য যা যা ব্যবস্থাপনা, সব কিছু নড়বড়ে করে দিয়েছে এই প্রোপাগান্ডা। আমরা সেগুলো বুঝতে পারছি না, আমরা ভাবছি আমাদের ভালোই করছে, কিন্তু আলটিমেট যখন ফলাফলটা আসছে তখন মেয়েরা সমস্যার মধ্যে নিমজ্জিত। তো এটা সংক্ষিপ্ত কথা। তো আমরা সেই রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তা রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি আছে দেখো, সবাই জানো তোমরা, এটা হচ্ছে ফিমব্রি, ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে এটা হচ্ছে ইউটেরাস, ওভারি, এটা ইউটেরাস, এটা সার্ভিক্স, আর এটা ভ্যাজাইনা। তো এই প্রত্যেকটা অঙ্গের কি কাজ, এই সিস্টেমের কাজ কি? এই সিস্টেমের একটাই কাজ, ওই যে বললাম, রিপ্রোডাকশন, তৈরি করা, মানুষ তৈরি করার ফ্যাক্টরি, আল্লাহর জন্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। তাহলে এখানে এই মানুষ তৈরি করার ফ্যাক্টরি কি বৈজ্ঞানিক ভাবে হয়? আল্লাহ সবকিছু সেট করে দিয়েছেন বৈজ্ঞানিক ভাবে। পৃথিবীর চারিপাশে চাঁদ ঘুরছে, বা সূর্য চারিপাশে পৃথিবী ঘুরছে, মহাকাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যালাক্সি, নক্ষত্র বিভিন্ন কক্ষপথে একটা নির্দিষ্ট নিয়মে ঘুরছে। এটা তো একটা নিয়মে ঘুরছে, নিয়মটা কে তৈরি করেছে? ফিক্সড ল ঠিক করে দিয়েছে, সেই ল গুলো ক্রিয়েট করেছে আল্লাহ। এই জন্য ইয়াউমুদ্দিন, মালিকি ইয়াউমুদ্দিন, দিন মানে ল। তো এইখানে এই সিস্টেমটা কিভাবে কাজ করবে, এর জন্য আল্লাহ তাআলা একদম ফিজিও বায়োকেমিক্যাল প্রসেস সেখানে ফিট করে দিয়েছে। কি ফিট করে দিয়েছে নর্মালি সেটুকু জানি একটু। এটা হচ্ছে এমন একটা জায়গা, ওভারি। প্রত্যেক মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে দুটো ওভারি থাকে, একটা লেফট ওভারি, একটা রাইট ওভারি। আশয় মানে কি? আশয় মানে হচ্ছে জায়গা,
আশ্রয়। জলাশয় মানে কি? জলাশয় মানে যেখানে জলের জায়গা, জল আছে। ডিম্বাশয় মানে কি? ডিমের জায়গা, মানে এখানে ডিমের জায়গা আছে, ডিম থাকে। এখানে কি ডিম কি তৈরি হয়? বুঝতে পারলাম না। তোমার ধরো হাঁসে বা মুরগিতে ডিম পারবে, ডিম যতগুলো পারে সব কি পেটে ভরা থাকে? ডিম কি হয়? তৈরি হয়। তো এইখানে যে মেয়েদের ডিম থাকে, সেই ডিমটা কি প্রতিনিয়ত তৈরি হয় না আগে থেকে সব ফিট ভরা থাকে? হ্যাঁ, ধানের জমিতে ধানের বীজ না ফেললে কি ধান গাছ হয়? তাই না? তো বীজ দরকার। তাহলে বীজটা কি ওই ধানের জমি তৈরি করে? কে তৈরি করে? মানুষ তৈরি করে, বা ফ্যাক্টরি তৈরি করে। সেই ফ্যাক্টরি, এখানে যে ডিম থাকছে, এখানে যে ডিম ভরা আছে সুপ্ত অবস্থায়, এই ডিমগুলো কি আগে থেকে তৈরি করে ভরা ছিল না এইখানে বড় হতে হতে তৈরি হয়েছে? তৈরি হয়েছে। এখানে 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 যতগুলো ডিম থাকবে, সেই ডিমগুলো কি আগে থেকেই সৃষ্টির সময়, যখনই এটা তৈরি হয়েছে, মানে এইটা যখন তৈরি হয়েছে তখনই কি সব ফিট করে রেখে দেওয়া হয়েছে, না প্রতিনিয়ত ডিম তৈরি হয়? যখন সৃষ্টি হয়েছে এই জিনিসটা, তখনই প্রত্যেকটা ডিম্বাশয়ে কতগুলো ডিম থাকবে সব ফিট করে দেওয়া হয়েছে, মানে বীজগুলো তখনই ভরে দেওয়া হয়েছে। তাহলে এইখানে কটা বীজ থাকে আর এইখানে কটা বীজ থাকে? এখানে কটা বীজ থাকে আর এখানে কটা বীজ থাকে? না, এখানে 180টা, এখানে 180টা। একটা মেয়েদের দুই জরায়ুতে ডিম্বাশয়ে টোটাল 360টা বীজ থাকে। এই বীজ শেষ মানে তার বাচ্চা বা তার যৌন জীবনের যে জিনিসগুলো শেষ। এখন ধরো একটা মেয়ের 10 বছর বয়সে মাসিক শুরু হলো, ঠিক? আগে আমি এটা বলে দিই, তাহলে এইখানে যে ডিমের বাচ্চাটা আছে, ডিমটা ফুটবে, এবার আস্তে আস্তে তা দিয়ে ওকে বড় করতে হবে। এই তা দেওয়ার জন্য এইখানে কিছু জিনিস কেমিক্যাল কাজ করে। কি কি কেমিক্যাল কাজ? এই কেমিক্যাল গুলো আসে কোথা থেকে? এগুলো আসে ব্রেন থেকে, পিটুইটারি থেকে। কি আসে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখানে যে ডিমের বীজগুলো আছে ফলিকল, সেগুলোকে ফুটানোর জন্য হরমোন তৈরি হয় পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পার্ট থেকে। আর লিউটিনাইজিং হরমোন, এটাও তৈরি হয় পিটুইটারি। তাহলে এই হরমোন দুটো আবার কি পরিমাণে তৈরি হবে পিটুইটারি থেকে, সেটা আবার ঠিক করে এর উপরে থাকা বড় অফিসার হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে আবার রেগুলেট করে প্রিফ্রন্টাল কর্টেক্স। একটা এসে দিও গো, ওদের সাফোকেশন হচ্ছে। আর থ্যালামাস, তাহলে একটা মেয়ে মেন্টালি এবং ফিজিক্যালি কিভাবে বড় হচ্ছে, সেই পুরো বিষয়টা এখানে কন্ট্রোল হচ্ছে। এবং এই ঠিক করে দেবে, হাইপোথ্যালামাসকে বলে দেবে কখন তার এই হরমোনটা বার করতে হবে। তখন এখান থেকে বার করবে, পিটুইটারিকে জানাবে। পিটুইটারি প্রয়োজন অনুপাতে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন বের করে এইখানে কাজ করবে। এবং এখানে যে ডিম আছে, ডিমগুলো ছোট হয়ে এরকম আছে, আস্তে আস্তে ওকে বড় করবে। বড় হতে 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 তখন কি হবে, এমন বড় হয়ে যাবে
তখন এই রাস্তাটা ভেদ করে এখানে বেরিয়ে আসবে, তখন এই জায়গাটা এখানে গিয়ে এইখানে ওয়েট করবে, এইখান থেকে শুক্রাণু যাবে, এইখানে মিলিত হবে, তারপর বাচ্চা আসবে। সব সিস্টেম একবারে ইন্টিগ্রেটেড করা আছে। আমি চাইলেও উল্টো পাল্টা হবে না, যেভাবে ফিট করতে আছে সেভাবে চলবে। এখন প্রশ্ন হলো, একটা মেয়ে যখন 10 বছর বয়সে মাসিক শুরু হচ্ছে তাকে মেনার্কি বলা হয়। 10 বছর বয়সে প্রতি মাসে একটা ডিম্বাণু বেরিয়ে আসে কোন একটা ওভারি থেকে। এই মাসে এখান থেকে বেরিয়েছে, পরের মাসে এখান থেকে বেরিয়ে আসবে ডিম। একটা ডিম্বাশয় থেকে 2 মাস পর পর একটা ডিম বেরিয়ে আসছে। তাহলে বছরে কটা বেরিয়ে আসছে? 6টা। তাহলে 80। তাহলে 180-কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে? 30। তাহলে একটা মেয়ে 30 বছর বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত। 10 বছর বয়সে যদি কোনো মেয়ের মাসিক শুরু হয়, 40 বছর পর্যন্ত, তাহলে 40 বছর বয়স পর্যন্ত সে বাচ্চা দিতে পারবে। যদি 15 বছরে হয় 45, যদি 20 বছরে হয় 50, 20 বছরের মাসিক হলে সে অসুস্থ, তো ডিমই আসবে না, ও ডিমই ফুটছে না, তাহলে সমস্যা তো। একটা মেয়ে 30 বছর রিপ্রোডাক্টিভিটি তার থাকে, বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে। এখন ধরো বর্তমানে প্রোপাগান্ডাতে নানা রকম অজুহাতে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে ইনকাম করতে হবে, চাকরি বাকরি করতে হবে, স্বামীর উপর নির্ভরশীল হওয়া যাবে না, নিজে অনেক কিছু করব, এই হাবি জাবি করতে করতে পড়াশোনা শেষ করতে করতে বয়স 35, তখনও বিয়ে হয় নাই। তাহলে অলরেডি ডিম কতগুলো শেষ হয়ে গেছে, তা 25 বছরের ডিম শেষ। 25 বছরের ডিম মানে কটা শেষ? 10 বছর থেকে হলে আপনার 1 বছর 6টা শেষ, মানে 5 বছর থাকছে তার, মানে তার জন্ম দেওয়ার ক্ষমতা 5 বছর থাকছে। এবার বাচ্চা বিয়ে হওয়ার পরেও ধরো ওরও ভাবছে যে এখনই বিয়ে নিয়ে বাচ্চা নেবো, আরো 2 বছর ওয়েট করি, 2-3 বছর থাকছে, দেখছি আর বাচ্চাই হচ্ছে না, তো ওষুধপত্র করে হেঁটেই সেটা করে এই অনেক রকম ছবি, এটা ওটা শেষ সেটা করে আলটিমেট কি হলো, বাচ্চা আসলো না, অনেকেরই আসছে না, একা এলো, ওই মেয়েটা একটা বাচ্চা এলো দিয়ে মানে পরিবারের একটা সন্তান হলো। পরবর্তী স্টেপ যখন দেবে তখন আর এটা ভালো। মানুষ একটা বাড়ি থেকে 2টো বাড়ি, একটা গাড়ি থেকে 2টো গাড়ি, 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা, 1 টাকা থেকে 2 টাকা করার জন্য ব্যতিব্যস্ত। যখন একটা সন্তান থেকে 2টো সন্তান নেওয়ার যে ইচ্ছা, সেই সময় তখন মানুষ পিছিয়ে গেছে। সন্তান সম্পদ নেই। আজকে আপনার একটা ছেলে, যখন আপনার বয়স 50 হবে, যখন আপনার 10টা ছেলে যদি থাকে, তাহলে আপনার শক্তি বেশি না? এটা সম্পদ না? এই উপলব্ধি কে করাবে আপনাকে? হ্যাঁ, এটাকেই বন্ধ করার জন্য অনেক রকম প্রোপাগান্ডা, ডিপপুলেশন এজেন্ট আছে। তাহলে আমি এইভাবে এই হরমোন কাজ করছে। এখন যখনই FSH হরমোন, LH হরমোন এখানে কাজ করছে, এখান থেকে আরো 2টো হরমোন বেরিয়ে আসে, এক হচ্ছে প্রোজেস্টেরন আর 2 হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কি করে, এই জায়গাটাকে তৈরি করে। কি তৈরি করে? ইস্ট্রোজেন হরমোন আস্তে আস্তে এগুলোকে বাড়াবে, বাড়িয়ে যাতে যে বাচ্চাটা আসার কথা, আসবে মনে হচ্ছে, তার পরিবেশ তৈরি করবে যাতে সে ঠিকঠাক থাকতে পারে। ধরো কোনো শুক্রাণু এলো না, ডিমটা ওয়েট করে করে দেখছে যে আর আসছে না কেউ সঙ্গীর সাথে, তখন কি হবে, সেই সময় এই ডিম ফুটার ঠিক 16 দিন পর, যেদিন ডিম ফুটলো, এখান থেকে যেদিন ডিম ফুটেছে তার 16 দিন পর্যন্ত সে ওয়েট করবে। যখন দেখবে 16 দিনের মধ্যে কেউ এলো না,
তখন এখান থেকে যেখানে ডিম ফুটে গেল সেখানে একটা স্পট তৈরি হয়েছিল কর্পাস লিউটিয়াম, এখান থেকে তখন তৈরি হবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন এসে কি করবে, দেখি আর অত ওয়েট করে লাভ নাই, তখন এই অ্যাকশনটা বন্ধ করে দেবে, এগুলো সব খুশে খুশে পড়ে যাবে, দিয়ে মাসিক। এই প্রসেস কন্টিনিউ চলছে। এখানে দাউলি কুদাল ঘষে কেউ নাই যে দাউলি দিয়ে কুদাল দিয়ে মাটি কাটি, ওই মাটি কাটা সিস্টেম নাই, এখানে হরমোনেই সব কেমিক্যালি সব হচ্ছে। কিন্তু এই হরমোন গুলো কুদালের মতোই কাজ করছে, কেটে কেটে সব বাদ করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নর্মালি আমাদের সিস্টেম এইভাবে চলছে। বুঝেছ কি? বুঝবো? এবার ধরো কোনো কারণে এইটা হয়ে যায় না, কোনো কারণে এইখানে ধরো ইনফেকশন হয়েছে, ইনফেকশন হলে কি হবে, ইনফ্লা হবে। তাহলে ইনফেকশন থেকে ইনফ্লামেশন। আর ইনফ্লামেশন হলে কি হবে বলেছিলাম, পাঁচটা, গরম হবে, লাল হবে, হ্যাঁ কার্যকারিতা কমে যাবে, আর ফুলবে, আর পেন হবে, আর গরম হবে, রেড হবে, পেন হবে, লস অফ ফাংশন হবে, সোয়েলিং হবে। মানে এইখানে ইনফ্লামেশন হলে এখানে কি হবে, এই জায়গাতে লাল লাল হবে, এই জায়গাতে ব্যথা হবে, এই জায়গাটা ফুলে যাবে, এই জায়গাটা কাজ করতে পারবে না, মানে এখানকার যে ফাংশন সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটা ঠিকঠাক করতে পারবে না। তাহলে এইখানে ইনফ্লামেশন হলে আমার দেহ তো বসে থাকবে না, ও কি করবে, ও তাকে ইমিউনিটি রেসপন্স দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে প্রতিহত করার জন্য এইখান থেকে এগুলো ধুয়ে ফেলার জন্য, ইনফেকশনকে ধুয়ে ফেলার জন্য কি তৈরি করবে, ইমিউনিটি রেসপন্স তৈরি হবে। ইমিউনিটি রেসপন্সে এখানে বিভিন্ন রকম সেল আসবে, লিম্ফোসাইট, নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সব আসবে, এমনকি আইজিএ অ্যান্টিবডি আসবে, সিক্রেটরি অ্যান্টিবডি, এগুলো সব এখানে এসে এই জীবাণুকে নষ্ট করার চেষ্টা করবে। এবং সেই চেষ্টা করার সময় কি তৈরি হবে, মিউকাস তৈরি হবে। মিউকাস মানে কি, জল, পলিস্যাকারাইড, হেটারো পলিস্যাকারাইড, মানে চ্যাটচেটে গামের মতো জিনিস, এখানে সব তৈরি হবে। এগুলো যখন এখানে তৈরি হবে, তখন এগুলো যখন তৈরি হবে তখন এগুলো বেরিয়ে আসবে, আর বেরিয়ে যখন আসবে কি সেটা সাদা সাপ। তাহলে সাদা সাপ অনেক রকম কালার হয়। এবার এইখানে নর্মালি আমাদের দেহের মধ্যে ক্যান্ডিডা নামক একটা ফাঙ্গাস থাকে, নর্মালি সে ভালোর জন্য থাকে। যদি কোনো জীবাণু ওখানে ঢুকে, ও ফাঙ্গাসগুলো কি করে, এই জীবাণুগুলোকে খেয়ে ফেলে, ফলে ওখানকার জীবাণুগুলোকে একটা ইমিউনিটি রেসপন্স আমার দেহকে ইমিউনিটি দেয়। কিন্তু এবার যেহেতু প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু এখানে ভরা আছে, তাহলে ক্যান্ডিডাও প্রচুর খাবে, প্রচুর ক্যান্ডিডা তৈরি হবে। সেই ক্যান্ডিডা আমাকে রক্ষা করার জন্য ও বাড়ছে, এই পার্টটাকে ওই জীবাণু থেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য ক্যান্ডিডা বেশি বেশি পরিমাণে বীজগুলোকে খাবে, ফলে ওর সংখ্যাও বাড়বে, এবার ক্যান্ডিডাও কি হবে, বেরিয়ে আসবে। তাহলে ক্যান্ডিডা অ্যাকচুয়ালি আমার দেহের জন্য ক্ষতিকর নয়। ক্যান্ডিডা বাড়ছে এই জন্যই, বা ক্যান্ডিডা বেশি পরিমাণ তৈরি হচ্ছে এই জন্যই যে নিশ্চয় তার পিছনে অন্য কোনো শত্রু আছে, যে শত্রুকে ও প্রতিহত করার জন্য বৃদ্ধি পাচ্ছে। এই জন্য ক্যান্ডিডা, কিন্তু বর্তমানে আমরা এই ভুলটা সব থেকে বেশি করি, যে আমরা মনে করি সাদা সাদা সাপ আসছে মানে ক্যান্ডিডার থেকে হচ্ছে, তাহলে ক্যান্ডিডাকে নষ্ট করা ওষুধ দাও, অ্যান্টিফাঙ্গাল দিয়ে সাদা সাপ ভালো হয়েছে আমার রেকর্ড নাই, হবে না। কারণ হচ্ছে
ক্যান্ডিডাকে যাকে আমরা শত্রু ভাবছি সে অ্যাকচুয়ালি শত্রু না, সে অ্যাকচুয়ালি আমার ওই অঙ্গটাকে ঠিক করার জন্য ব্যবস্থা করছে, কিন্তু আমরা ভুল করে তাকে শত্রু হিসেবে মারছি, ফলে সাদা সাপ ভালো হচ্ছে না। তো এই ক্যান্ডিডা কিন্তু আমাদের জন্য দেহের জন্য ভালো। তাহলে ক্যান্ডিডা রুট কজ না, রুট কজ হচ্ছে অন্য কেউ, অন্য কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস বা অন্য কোনো জীবাণু এইখানে থাকার জন্য সাদা সাপ আসছে। তাহলে আমি সাদা সাপ দূর করার জন্য এইখানে যে মূল কজ ক্যান্ডিডা কিন্তু নয়, ক্যান্ডিডা নয়। এর কারণ কিন্তু সাদা সাপের সাদা হওয়ার জন্য ক্যান্ডিডা দায়ী, রঙের জন্য তো ক্যান্ডিডা দায়ী, কিন্তু সাদা সাপ হওয়ার জন্য ক্যান্ডিডা দায়ী না। সাদা সাপের সাদা রঙের জন্য ক্যান্ডিডা দায়ী, কিন্তু সাদা সাপ হওয়ার জন্য ক্যান্ডিডা দায়ী না। ক্যান্ডিডা ওই যে জীবাণুগুলো আছে তার জন্য দায়ী। মানে কে সে? 1 নম্বর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, ক্ল্যামাইডিয়া, স্টাফাইলোকক্কাস, এই সমস্ত জীবাণুগুলো ব্যাকটেরিয়াগুলো এখানে পান। এছাড়া অনেক সময় হারপিস সিমপ্লেক্স ভাইরাস, অনেক সময় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অনেক সময় HHV ভাইরাস, অনেক সময় এস্টেনবার ভাইরাস। মানে সহজ কথা, ভাইরাস এবং ব্যাকটেরিয়া যদি থাকে একে রক্ষা করার জন্য, একে মারার জন্য ক্যান্ডিডা বৃদ্ধি পাবে। আর এ যদি বেশি হয় ক্যান্ডিডা বেশি বৃদ্ধি পাবে। এ যদি বেশি থাকে ক্যান্ডিডা বেশি বৃদ্ধি হলে বেশি বেশি সাদা রং হবে, আর বেশি বেশি সাদা রং হলে বেশি বেশি সাদা সাদা হবে। তাহলে এই সাদা সাপ ভালো করার জন্য আমাকে এইগুলোকে নষ্ট করতে হবে, তাহলে সব ভালো হয়ে যাবে। আর যদি ওকে শুধু সাদা সাপ ধোয়ার জন্য ভিওয়াস আর এই ক্যান্ডিডা মারার জন্য অ্যান্টিফাঙ্গাল যদি দিয়ে থাকি, ভালো হবে না। এত কনফিউশন, হ্যাঁ এত কনফিউশন আমাদের মধ্যে, যে কখনো ভাবছি ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে হচ্ছে অ্যান্টিফাঙ্গাল দিচ্ছি, আরে এটাও তো ভালো হচ্ছে না, তাহলে নিশ্চয় কোনো ব্যাকটেরিয়া আছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছি অ্যাজিথ্রোমাইসিন, আরে একটা অ্যান্টিবায়োটিকও হচ্ছে না, আর একটা করে দাও কি ডক্সিসাইক্লিন দিয়ে দাও, এতে হচ্ছে না, আর একটা ওষুধ দিয়ে দাও। ওষুধ 4-5টা কিট তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেট ভালো হচ্ছে না। রুট কারণ হচ্ছে এটা, ভাইরাসকে নষ্ট করাও আর ব্যাকটেরিয়াকে নষ্ট করাও, সাদা সাপ ভালো হয়ে যাবে। না, এবার আমি চিকিৎসাটা বলি। তাহলে এইখানকার অসুখের মধ্যে কি অসুখ হতে পারে? সাদা সাপ হতে পারে। আর কি হতে পারে? ড্রাইনেস হতে পারে, হারপিস হতে পারে, আর কি হতে পারে? এত এসবের জন্য ইচিং। তাহলে মোটামুটি আমরা এগুলো বেশি দেখতে হবে। যে বলবে যে আমার শুকিয়ে যাচ্ছে, ব্যথা করছে, ইন্টারকোর্স থেকে সমস্যা হচ্ছে, বা ধরো ওখানে ফুটি ফুটি ঘা মতো হয়েছে, লাল লাল হয়ে গেছে, বা সাদা সাদা হচ্ছে, এগুলো মোটামুটি কমন প্রবলেম। তো কমন প্রবলেমে আমরা সবগুলোই সবসময় বুঝবো যে এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, আর ইনফ্লামেশন হওয়ার জন্য একটা জীবাণু দায়ী আছে, আর সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। তো আমি এই চিকিৎসাগুলো কিভাবে করবো? চিকিৎসা হচ্ছে ন্যাচারাল অ্যান্টি ব্যাকটেরিয়াল, ন্যাচারালি অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, কোনো সিনথেটিক ওষুধ নয়। ডক্সিসাইক্লিন, ক্লেরোথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন এই জাতীয় ওষুধ না। এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এবং এটা তুমি লাইফ টাইম খেলেও সাইড এফেক্ট নেই,
এবং এটা কি বলে দেহের অন্য অন্য কোনো কোষের কোনো ক্ষতি করবে না, যেটা অন্য অ্যান্টিবায়োটিকের করে। তা কি 1 নম্বর সবচেয়ে এফেক্টিভ অ্যান্টিবায়োটিক এখানের জন্য গোল্ডেন সিল ক্যাপসুল। সাদা স্রাব হলে গোল্ডেন সিল ক্যাপসুল আমরা 1 ক্যাপসুলটা করে দিনে 2 বার অথবা 3 বার খাওয়ার পরে 1 থেকে 3 মাস জীবাণু কেটে যাবে। আর কি দেবো, এখানকার লোকাল হরমোনাল ব্যালেন্স, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই হরমোনের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা হরমোন ব্যালেন্সিং একটা ওষুধ দেবো, সেটা হচ্ছে চেস্ট বেরি। 1টা করে ক্যাপসুল দিনে 2 বার 3 মাস খাবে। এই দুটো ওষুধ খেলেই সে মোটামুটি ঠিক হয়ে যাবে। সঙ্গে আমরা জানি বিভিন্ন জীবাণু ভাইরাস কখন বাড়ে, ডিম খেলে বাড়ে, দুধ খেলে বাড়ে, গমের জিনিস খেলে বাড়ে, চিনি খেলে বাড়ে, সয়াবিন খেলে বাড়ে, গরুর মাংস, ফ্যাট, চর্বি খেলে বাড়ে। তো যেহেতু আমি সেগুলো কমানো ওষুধ খাচ্ছি, তাহলে ওগুলো না বাড়ে, তার জন্য ওগুলো খাবারের নিয়ম, এই হচ্ছে নিয়ম। তাহলে আমি তলপেটের সাদা স্রাবের চিকিৎসার জন্য এগুলোটা আমি ইউজ করতে পারি। এবার যদি অ্যাকুট সমস্যা দেখা যায় যে প্রচন্ড পরিমাণে সাদা স্রাব হচ্ছে, একটা সিনথেটিক ড্রাগ তুমি দিয়ে রাখতে পারো। সিনথেটিক অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল, সেটা হচ্ছে প্রোকানজল 150 mg সপ্তাহে 1টা 1 মাস, আর অ্যাজিথ্রোমাইসিন 500 একবার করে 6 দিন, এটা দিয়ে রাখতে পারো যদি এমার্জেন্সি হয়, অ্যাকুট হয়। তবে এতে কিন্তু ভালো হবে না, না একটু কমবে কিন্তু ভালো হবে না। আলটিমেট চিকিৎসা এটা, আলটিমেট চিকিৎসা ভেতরে ঢোকানোর জন্য। সে তো আরে সে তো সে ইয়ে আছে, অ্যান্টিফাঙ্গাল আছে তো, ক্যান্ডিড হ্যাঁ ক্যান্ডিড সিএল ওষুধ খেয়ে হচ্ছে না, ভিতরে ঢুকে দাও। হ্যাঁ চুলকানি ইনফেকশন আছে বলে হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশন এই রুট কজ না দূর করতে পারলে তুমি অসুখ ভালো করতে পারবে না। তাহলে আমরা ভেজানা মোটামুটি শেষ করলাম। এবার চলে যাব আমরা সার্ভিক্সে। সার্ভিক্স কোন জায়গাটা? সার্ভিক্সটা হচ্ছে ইউটেরাসের লোয়ার পার্টটা, সেটা হচ্ছে দরজা, জলেও নারীতে ঢোকার প্রবেশদ্বার। সে প্রবেশদ্বারে কি হয়, এইখানে অনেক রকম প্রোটেকশন মেকানিজম আছে। এখানে যত স্পার্ম পড়বে, সিমেন্ট পড়বে, একটা সিমেন্ট অথবা সাইজ 5 ml সিমেন্টে প্রায় 4 থেকে 40 কোটি স্পার্ম থাকবে। 4 থেকে 40 কোটি স্পার্মের মধ্যে এইখানে হার্ডলি 2 থেকে 4টে পাস করতে পারবে, বাকি সব ওখানেই ভ্যানিশ। তাহলে এখানে অনেক রকম মেকানিজম আছে। এইখানে যেহেতু আমাদের ইন্টারকোর্সের সময় এই জায়গাতে বেশি ফ্রিকশন হয়, তাহলে এই জায়গাতে অনেক রকম সমস্যা
দেখা দেয়। যত রকমের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসডিটি, এগুলো সব এখানে বেশি হয়। দেখবে এখন রিসেন্টলি মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ডিসপ্লাসিয়া এগুলো বেশি হচ্ছে। কারণ এখানে একটা কন্টিনিউ ইনফেকশন চলে। সার্ভিক্স কি অসুখ হয়? সার্ভিক্সে ডিসপ্লাসিয়া হয় আর ক্যান্সার হয়। এই জন্য এখন বর্তমানে অনেক রকম চিকিৎসা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, আসবে। আগামী দিনে সার্ভাইকাল ক্যান্সার বন্ধ করার জন্য প্রত্যেক মেয়েকে ভ্যাকসিন নিতে বাধ্য করা হবে, নিতে হবে। এই সার্ভাইকাল ক্যান্সার কেন হয়? মানে এখানে কন্টিনিউয়াস একটা বায়োকেমিক্যাল ওয়ার হচ্ছে। কার? কোষের মধ্যে। কি হচ্ছে? কোষের মধ্যে যে নর্মাল সেলুলার গ্রোথ প্রসেস, সেটা সবসময় ব্যাহত হচ্ছে বিভিন্ন রকম ভাইরাসের জন্য। কি ভাইরাস? এখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা হার্পিস ভাইরাস পাই আর এপস্টেইন-বার্গ ভাইরাস পাই। সার্ভাইকাল ক্যান্সার টিউমারের জন্য এই দুটো ভাইরাস খুব দায়ী। তাহলে এই দুটো ভাইরাসকে প্রতিহত করার জন্য এই দুটো ভাইরাসকে বন্ধ করবো। এই দুটো বন্ধ করার জন্য যা যা ওষুধ আমি কন্টিনিউ খাবো, ঠিক আছে? এটাও তাই, যা বললাম অ্যান্টিভাইরাল কি আছে, অ্যান্টিভাইরাল ফুড কি কি আছে? ওষুধ ক্যাটস্ক্লো আছে আর লেমন বাম আছে, ওগুলো খেতে হবে। সার্ভাইকাল টিউমার, ক্যান্সার, ডিসপ্লাসিয়ার জন্য আমরা এই দুটো ওষুধ আমাকে দিতেই হবে। সঙ্গে সিমটোমেটিক ট্রিটমেন্ট যা যা আছে সেগুলো করতে হবে। এটুকু জানো। এবার হচ্ছে তোমার ইউটেরাস। এই ইউটেরাসে কি হয়? এই যে তোমার একটা মেয়ের 30 দিনে পরপর মাসিক হয়। তাহলে প্রথম 14 দিন কি হয়? এখানে ডিম তৈরি হয়, সেই ডিমটাকে বাচ্চা হওয়ার জন্য এইটাকে তৈরি করে। এইটাকে তৈরি করার জন্য এই সময় কে কাজ করে? ইস্ট্রোজেন কাজ করে এর উপরে। আর এর উপরে কে কাজ করে? এফএসএইচ কাজ করে, এলএইচ কাজ করে। তাহলে প্রথম 14 দিন এফএসএইচ, এলএইচ আর ইস্ট্রোজেন এই পুরো সিস্টেমে বেশি কাজ করবে এবং একে আস্তে আস্তে বড় করবে, বিভিন্ন সেল তৈরি করবে, বিভিন্ন শিরা ধমনী তৈরি করবে, দিয়ে এটাকে আস্তে আস্তে মোটা করবে, ব্রেড তৈরি করবে। যখনই নিষেক হবে না, এখানে যখন নিষেক হবে না, তখন কি হবে? এইখান থেকে যে কর্পাস লিউটিয়াম তৈরি হয়েছিল, সেখান থেকে প্রজেস্টরন তৈরি হয়। এখানে প্রজেস্টরন শেষের 16 দিন প্রজেস্টরন বেশি থাকবে আর এফএসএইচ, এলএইচ কমে যাবে। তাহলে কি হবে? আর ইস্ট্রোজেনও কমে যাবে। তাহলে কি হবে? একে আর ধরে রাখার ক্ষমতা নেই, ডিম যা হওয়ার হয়ে গেছে। প্রজেস্টরন এসে কি করবে? সমস্ত শিরা ধমনী যা আছে, সেলের যে ম্যাট্রিক্স আছে যেগুলোকে ধরে রাখে, সবগুলোকে ও ব্রেক করে দেবে। ফলে কি হবে? এই জিনিসটা খুশে খুশে উড়ে যাবে, দিয়ে 30 দিনের মাথায় এসে মাসিক হবে। তাহলে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোন সঙ্গে এফএসএইচ, এলএইচ, এই হরমোনের খেলা এখানে চলছে। এর খেলা তো এখানে চলছে সবসময়, প্রতিনিয়ত চলছে, 12 মাস চলছে। তাহলে এইখানে 12 মাস কি হয়? কন্টিনিউ একটা হরমোনের কাজ, এখানে কন্টিনিউ একটা এটিপির ইউজ, এনার্জি ইউজ সবসময় হচ্ছে। আর সবচেয়ে বেশি এনার্জি ইউজ হয় যখন তার মাসিক হয়, কারণ মাসিকের সঙ্গে ব্লাড বেরিয়ে যাচ্ছে, ব্লাডও বেড়াচ্ছে, সঙ্গে কোষও বেড়াচ্ছে। ফলে কি হয়? সেই সময় যাবতীয় এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি এখানে ইউটিলাইজ হয়, যত এনার্জি আমাদের দেহের মধ্যে থাকে। সাপোজ ধরো তুমি পড়াশোনা করছো,
সবসময় সেই সময় সব থেকে বেশি এনার্জি কোথায় ইউজ হয়? ব্রেনে। তুমি যখন খেয়েছো, খাওয়ার পরে সবচেয়ে বেশি এনার্জি কোথায় ইউজ হয়? পেটের নাড়িতে, লিভারে। তুমি যখন ফুটবল খেলছো সেই সময় সবচেয়ে বেশি এনার্জি কোথায় ইউজ হয়? মাসেলে, পায়ে। তুমি যখন গান শুনছো তখন সবচেয়ে বেশি এনার্জি কোথায় ইউজ হয়? কানে। এটা নিয়ম। যখন যেখানে কাজ বেশি হবে সেখানে বেশি এটিপি ইউজ হবে এবং দেহের সমস্ত শক্তি সেখানে গিয়ে লাগবে। এটা তো নিয়ম। একটা মেয়ের যখন মাসিক হয় তার সমস্ত দেহের শক্তির ম্যাক্সিমাম এখানে ইউটিলাইজ হয়। তাহলে মাসিক হওয়ার সময় প্রথম ওই 5 দিন মেয়েদের দেহের শক্তি সব তলপেটে নিয়োজিত থাকবে। সমস্ত কিছু এখানে যখন নিয়োজিত থাকবে তো অন্যান্য অর্গানের কাজ কি হবে? একটু কম হবে। এটাই নিয়ম। দুর্বল হবে, সেই সময় মাথা কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, ভুলভাল সিদ্ধান্ত নেবে। মেয়েরা মাসিকের সময় ভুলভাল সিদ্ধান্ত নেবে। তো এইগুলো হচ্ছে আমাদের মেয়েদের। এখন এই ইউট্রাস এইখানে এই যে নিয়ম করে রক্ত ভাঙছে, ঘটছে, ভাঙছে, ঘটছে, ভাঙছে, ঘটছে, এই নিয়মে যদি হেরফের হয়ে যায়, এই যে ছন্দ, এই যে ঘটছে আবার ভাঙছে, ঘটছে, ভাঙছে, ঘটছে, ভাঙছে, ঘটছে, ভাঙছে, এই নিয়মের যে ছন্দ, এটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইক্লিক্যাল রিদম। এই রিদম যদি না থাকে, একটা মানুষের জন্য নিয়মিত নিয়মে যদি ঘুম না হয় যেমন সমস্যা হয়, নিয়মিত ভাবে মেয়েদের যদি মাসিকের গন্ডগোল না থাকে, যদি গন্ডগোল থাকে নিয়মের, তাহলে একই রকম সমস্যা হবে। সেম প্রবলেম, সেম সিস্টেম এক। হ্যাঁ, সিস্টেম একই রকম সিস্টেম, কিন্তু বেশি হচ্ছে। এই ছন্দটা মাসে একবার হওয়ার কথা, হ্যাঁ মাসে 2 বার হচ্ছে। তাহলে এই জায়গাটাকে, এই শোনো, এই জায়গায় যে মাসিকের গন্ডগোল হচ্ছে, যাদের বেশি পরিমাণে স্বেটিং, বেশি পরিমাণে ব্লাড ভাঙছে, মানে কি প্রোজেস্টেরন তৈরি হচ্ছে অনেক বেশি, কিন্তু তাকে তো একটা জায়গায় থামতে হবে। সে থামার সময় তো আবার ইস্ট্রোজেন তৈরি করতে হবে। তো ইস্ট্রোজেন আর তৈরি হতে পারছে না। প্রোজেস্টেরন ঠিকই তৈরি হয়েছে, ইস্ট্রোজেন তৈরি হতে পারছে না। তখন কি হবে? ব্লিডিং হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তখন বাইরে থেকে ওষুধ দেওয়া হয়। দেখবা প্রাইমলি 10 বলে একটা ওষুধ দেওয়া হয়, ওই ইস্ট্রোজেন হরমোন দিয়ে তাকে তখন প্রতিহত করার চেষ্টা করে। তাহলে এই সিস্টেমগুলো সব হরমোনের ব্যালেন্সের গন্ডগোলের জন্য। মানে এইখানকার যত সমস্যা মাসিকের নিয়মের, এই নিয়মের গন্ডগোল মানে নিয়ম কে মেনটেন করছে? হরমোন, মানে হরমোনের সমস্যা। নিয়মের গন্ডগোল মানে হরমোনের সমস্যা। এখন হচ্ছে সমস্যা আর এক জায়গায় আছে। কি? অনেক মেয়ে দেখবে এখানে, এখানে বা এখানে বা এখানে গোটা গোটা ফাইব্রয়েড হয়। ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড না, এটা সিস্ট না, এটা টিউমার। এই টিউমারটা কেন হয়? টিউমারটা হয় যদি এই সিস্টেমের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া যদি ঢুকে যায়। অনেক রকম স্পেসিস আছে, 200 বেশি স্পেসিস আছে, যে কোনো একটা স্পেসিস ঢুকতে পারে। ঢুকে যায় তাহলে এখানে সেলুলার হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড প্রলিফারেশন হয়ে এই ফাইব্রয়েডগুলো হয়। মেয়েদের তলপেটের জলের এই টিউমার হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা। এবং এটাকে বৃদ্ধি করতে পারে যেমন রিস্ক ফ্যাক্টর, খাবার থেকে হতে পারে, লাইফস্টাইল থেকে হতে পারে, অন্য যে কোনো কারণ থেকে হতে পারে। এটা কজ, এটা হচ্ছে
এটা হচ্ছে রুট কজ। কাজই করছে, এটা রুট কজ। আর রিস্ক কজ হচ্ছে তোমার কি হলো, বন্ধ রাখো ওটা। ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য যে রুট কজ আমরা দেখতে পেলাম, নেটওয়ার্ক দিতে হবে না, তুমি হোয়াইট বোর্ড দাও, হোয়াইট বোর্ড দাও, আমাকে দিতে হবে। সেই ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য এবং তার রিস্ক ফ্যাক্টর দূর করার জন্য কি কি করতে পারি? হ্যাঁ, ফাইব্রয়েড হলে, ধরো একটা ফাইব্রয়েড হয়েছে, ফাইব্রয়েড কিন্তু কখনো ক্যান্সার হয় না, রিয়ার, খুবই রিয়ার। তো আমরা যেহেতু এর কোনো ওষুধ আমরা জানি না, তাহলে একে পুষিয়ে লাভ নেই, এই জন্য কেটে বাদ দেওয়া হয়। এখন দেখবা নার্সিংহোমের অধিকাংশ নার্সিংহোমে বয়স 40-এর বেশি, যদি ব্লিডিং এর গন্ডগোল হয়েছে, মাসিকের গন্ডগোল যেহেতু হয়েছে, আর যদি ভুলক্রমে যদি একবার এই ইউটেরাস যদি একটু মোটা পাওয়া যায়, পালকি ইউটেরাস, আর যদি দেখা যায় যে একটু ফাইব্রয়েড আছে, তাহলে বলবে কোনো কথা নাই, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, কেটে বাদ দিলাম। তাহলে এই কেটে বাদ দেওয়ার পরে অনেক কিন্তু গন্ডগোল হয়। তো কেটে বাদ দেওয়া থেকে যদি বিকল্প কিছু পাওয়া যায়, এটা ভালো না কেটে বাদ দেওয়া? বিকল্প ভালো। তো বিকল্প আমরা কি করতে পারি? আমরা স্ট্রেপ্টোকক্কাস, এটাকে বের করার জন্য, নষ্ট করার জন্য যা যা পদ্ধতি করব, আর এর রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, এপস্টেইন বার ভাইরাস রিস্ক ফ্যাক্টর, হেভি মেটাল রিস্ক ফ্যাক্টর, হাই প্রোটিন হাই ফ্যাট রিস্ক ফ্যাক্টর, আর কি ইস্ট্রোজেন হাই লেভেল রিস্ক ফ্যাক্টর, এছাড়া স্ট্রেস রিস্ক ফ্যাক্টর, আদার্স অনেক রকম রিস্ক ফ্যাক্টর আছে। আমি যদি এগুলো বের করি, তাহলে স্ট্রেপ্টোকক্কাস এটা রুট, আর এগুলো হচ্ছে রিস্ক। তাহলে রুট গুলোকে দূর করার জন্য আমি কি করতে পারি? অ্যান্টি ব্যাকটেরিয়াল সাপ্লিমেন্ট বা মেডিসিন দিতে পারি। কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন দিয়ে হবে না, কারণ অ্যালোপ্যাথি মেডিসিন এ যখন রেজিস্ট্যান্স হয়ে যায় তখনই তৈরি করে। যে কোনো মেয়েদের দেহে স্ট্রেপ্টোকক্কাস তখনই ইউটেরাস বা ফাইব্রয়েড তৈরি করতে পারবে যখন অলরেডি সে রেজিস্ট্যান্স, কিসে? বিভিন্ন অ্যালোপ্যাথিক ড্রাগের রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জন্য অ্যালোপ্যাথিক ওষুধেও কোনো কাজই করবে না। কি করতে হবে? তাহলে আমাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। ইয়েস, গোল্ডেন সিল। গোল্ডেন সিল, ওই যে তুমি ওই একটা ছবি সেদিন করলে না ভাবতে পরশুদিন, একটা ভিডিও করলে না, মেয়ের ফাইব্রয়েড ভালো হয়ে গেছে, ইউটেরাস দেখাও দেখাও ছবিটা, গোল্ডেন সেল, চেস্ট বেরি, আমরা দেব সঙ্গে সাইটো ফোর্ট। দেখা তো ছবিটা আমাকে একটু, তাহলে আমি এই রিপোর্টটা দেখাই। এই যে এই পেশেন্টটা আমাকে দেখিয়েছিল, এই রিপোর্ট অনেক আগেকার, অনেক জায়গায় দেখিয়েছে, এই বহরমপুরে কোন কোন ডাক্তারকে দেখিয়েছে, ওকে অপারেশন করতে হবে। আমার কাছে এসেছিল, ও প্রেসক্রিপশনটা নিয়েছো, ও এসেছিল 2 মাস হলো আমার কাছে।
ও ফাইব্রয়েড হলো তোমার হচ্ছে 30-29 হেটারোজেনাস হাইপোএকুইক স্ট্রেস অকুপেশনাল লেশন ইন রাইট ল্যাটারাল অ্যাসপেক্ট অফ লেফট কলম সাবসেলুলার ফাইব্রয়েড। এটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে 27/7/25 আমাকে দেখানো আগে। এটা ডক্টরকে গোলাম সারওয়ার লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি গত সপ্তাহে তাকে ওষুধ দিয়েছিলাম, এই যে এই ওষুধগুলো দিয়েছিলাম গত সপ্তাহে রিপোর্ট করা হয়েছে। দেখো ইউট্রাসে কোনো ইউট্রাস নট ডাইলেটেড, নো ইন্ট্রামুরাল অর ইন্ট্রালুমিনাল প্যাথোলজি আর সিন, কিছুই নাই। এই যে রিপোর্ট দেখে নাও, 1.5 মাসের চিকিৎসাতে হয়ে গেছে। হ্যাঁ, elongated bulky size shows heterogeneous myometrial echo texture, there are a few heterogeneous hypophysic। এটা তো ফাইব্রয়েড আছে সেম, এই যে চিকিৎসা এর সঙ্গে ফ্যাটি লিভারও আছে কিন্তু সেইভাবে দেখতে হবে। হ্যাঁ, তাহলে গোল্ডেন সেল এগুলো আমি দেব। সাইটোপ্রেগফোর্ট, সাইটোপ্রেগফোর্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ দিলাম, সঙ্গে এস্টেন বার ভাইরাস এই অনেকটা নষ্ট করে দেবে। হেভি মেটাল ডিটক্স মানে কি করতে হবে, হেভি মেটাল ডিটক্স ফুড দিতে হবে। হাই প্রোটিন হাই ফ্যাট অ্যাভয়েড করতে হবে। তাহলে ডিম, দুধ, গম, চিনি, সয়াবিন, সাদা তেল এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর ইস্ট্রোজেন হাই লেভেলে থাকাকে ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করে দিতে হবে। স্ট্রেস কমানোর জন্য আমি অনেক সময় একে দেওয়া যায়, এটা হচ্ছে অশ্বগন্ধা, অনেক সময় দেওয়া যায়, দিলে খুব ভালো হয়। এমন ক্যাপ বিডি 3 মাস। হেভি মেটাল ডিটক্স ফুডে কি কি আছে জানো? হেভি মেটাল ডিটক্স ফুডে কি কি আছে জানো? কেন ক্লাস হয়েছে তো, না বললে তো হবে না। হেভি মেটাল ডিটক্স ফুড কি কি আছে অনেকবারই বলেছি। কি আছে, কি কি ওষুধ আছে বলো? ডিটক্সে কি কি আছে? 1 নম্বরে কি আছে আগে বলি, হেভি মেটাল কি কি আছে? হেভি মেটাল কি কি আছে এবং হেভি মেটাল দেহের জন্য কেন ক্ষতিকর, কি কি আছে? প্রথমে আছে মার্কারি, দ্বিতীয় হচ্ছে কপার, তৃতীয় হচ্ছে অ্যালুমিনিয়াম, 3 নম্বর হচ্ছে কি আর্সেনিক, 4 কি আয়রন ফেরাসফন, আর কি আছে বলো? ভ্যানাডিয়াম, লিথিয়াম, এরকম অদ্ভুত এই সমস্ত হেভি মেটাল মেটালিক আয়ন গুলো আমাদের দেহের মধ্যে সবসময় বিভিন্ন ভাবে ঢুকছে। এখন এই সমস্ত আয়ন গুলো আমাদের দেহের মধ্যে অনেক রকম কাজ করে। কি করে? প্রথমেই আমাদের কি করে, তো ইলেকট্রন নেয়, ইলেকট্রন ক্যাপাবিলিটি আছে। কি করে? দেহের মধ্যে গিয়ে যাদের কাছে ইলেকট্রন বেশি আছে, যাদের কাছে ইলেকট্রন বেশি আছে, সাপোজ ধরো আয়রন, এ কি করবে, H2O2 সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে। আর ফ্রি রেডিক্যাল তৈরি করবে, আর এটা বলা হয় ফেন্টন রিঅ্যাকশন। এটা হতেই থাকবে। এই হাইড্রক্সিল আয়ন প্রচন্ড ক্ষতিকর। কোষের মধ্যে যতগুলো মেমব্রেন আছে, চর্বি আছে, সব চর্বিগুলোকেও নষ্ট করে দেয়, বলে কোষ ধ্বংস হয়ে যায়, সেলুলার ড্যামেজ, হলো অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এরকম ভাবে প্রত্যেকেই করে। সেকেন্ড হচ্ছে মার্কারি, যে নার্ভ সেল আছে, নার্ভ সেলের সাইন্যাপস, মার্কারি, কপার, অ্যালুমিনিয়াম, এই 3টে জিনিস কি করে, আবার লিথিয়ামও, সাইন্যাপসের মধ্যে
একটা নার্ভ থেকে অন্য নার্ভে যে ট্রানজাকশন হচ্ছে বা নার্ভের মধ্যে বিভিন্ন হরমোনের কাজ করছে, সেরোটোনিন, তারপরে হচ্ছে টাইরোসিন, মেলাটোনিন, নরএপনেফ্রিন, তারপরে হচ্ছে তোমার গাবা, গ্লুটামেট, এই সমস্ত নিউরো ট্রান্সমিটার তৈরি করার জন্য, যে কোনো নিউরো ট্রান্সমিটার তৈরি করার জন্য ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয় সেরোটোনিন, মেলাটোনিন। এখান থেকে তৈরি হয় নর এপিনেফ্রিন, তৈরি হয় মেলানিন, তৈরি হয় তোমার হচ্ছে মেলানিন, হ্যাঁ এটা তৈরি হয়, এখান থেকে এটা তৈরি হয়। আর কি হয়? গ্লুটামেট, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আর গ্লুটামেট ডিকার্বোক্সিলেশন হলে তৈরি হয় গাবা। প্রত্যেকেই ব্রেনের নার্ভে কাজ করে। এখন এই যে কনভার্সন হচ্ছে, টাইরোসিন থেকে এটা তৈরি হচ্ছে, আবার এখান থেকে এটা তৈরি হচ্ছে, এখান থেকে এটা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার প্রক্রিয়াতে যে এনজাইম লাগে, টাইরোসিন হাইড্রক্সিলেজ, আর একটা কম্পোনেন্ট লাগে টেট্রা হাইড্রো বায়োপটেরিন। এ দুটো জিনিস লাগবে, নাহলে এরা কনভার্ট হতে পারবে না। এখন এই এনজাইম কাজ করার সময় জিঙ্ক যুক্ত লাগে, জিঙ্ক। আর এইটা কাজ করার সময়ও একে ঘুরিয়ে আবার ব্যাক করার জন্য এখানেও জিঙ্ক লাগে। মানে এই যখন কাজ করবে তখন ডাই হবে, আবার ডাই থেকে ট্রাই হওয়ার জন্য এটা লাগবে। এই জিঙ্কটা এ এ এ এ কি করবে? সরিয়ে দেবে। যদি এই জিঙ্কের জায়গায় ওগুলো এসে ঢুকে যায়, তাহলে এও কাজ করতে পারবে না, এও কাজ করতে পারবে না। তাহলে এখান থেকে এটা তৈরি হবে না, এখান থেকে এটা তৈরি হবে না, এখান থেকে এটা তৈরি হবে না। আলটিমেট কি হবে? হেভি মেটাল বেশি থাকার জন্য ঘুমের সমস্যা হবে, নার্ভের সমস্যা হবে, দুশ্চিন্তা হবে, অ্যাংজাইটি হবে, মানসিক অশান্তি তৈরি হবে, এবং হাত পা ঝিমঝিম করবে, কনকন করবে, শিরশির করবে, বুক ধড়ফড় করবে, অনেক রকম সমস্যা হবে। তাহলে হেভি মেটাল ইনজুরি অনেক রকম ভাবে করতে পারে। তাহলে হেভি মেটাল দেহের মধ্যে থাকা খুব ভালো। ওই যে ধানের জমিতে যে বীজ দেয় তাতে তো হেভি মেটাল থাকে, এক ঢিপি খেয়ে দেখবে কেমন লাগে। 5 ml খেয়ে নিয়ে দেখো কেমন থাকো, একদম খুব সুস্থ সতেজ হয়ে যাবে, তাই তো? হবে না? দেখা করতে আসবে, মানে ভালো ওষুধ খেয়েছি বলতে নাকি? তাহলে এইগুলো সবসময় কি ক্ষতিকর। এখন আমি এখানে বলেছি, এইটা একটু বলে দিই, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে। সাপোজ ধরো যদি এপিনেফ্রিন মেলানিন কি করে? গায়ের রং ঠিক রাখে। এপিনেফ্রিন কি করে? ব্রেনটাকে উত্তেজিত রাখে। সেরোটোনিন কি করে? ব্রেনটাকে উত্তেজিত রাখে। মেলাটোনিন কি করে? ঘুমটাকে ঠিকঠাক রাখে, রিদমটা ঠিক রাখে। গ্লুটামেট কি করে? ব্রেনটাকে দমিয়ে দেয়। গাবা কি করে? ব্রেনের কার্যকরতা দমিয়ে রাখে। মানে একজনা দমাচ্ছে, একজনা বাড়াচ্ছে, দুজনে ব্যালেন্সে কাজ করছে। এখন ধরো সেরোটোনিন নাই, সেরোটোনিন ব্রেনটাকে উত্তেজিত করে রাখতো, সেরোটোনিন নাই, তাহলে ব্রেনটা কি হবে? ঝিমিয়ে যাবে, কিছুই ভাল লাগছে না। আইটিসি মানে হোটেলে থেকেও ভাল লাগছে না, কিছু করতেই ভাল লাগে, সেরোটোনিন নাই। মেলাটোনিন নাই মানে ঘুমই আসছে না, এত ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না, দিয়ে 10টা 15টা ওষুধ খেয়েছ হসপিটালে,
মেলানিন যদি কমে যায় অ্যালুমিনিয়ামের জন্য সাদা সাদা হবে। সাদা সাদা কি হচ্ছে, আমরা কি অসুখ হয়, টিনিয়া অ্যালবা হয় আর অ্যালবানিজম হয়, সেটি হয়। হ্যাঁ, গ্লুটামেট যদি এবার বেড়ে যায়, এর মধ্যে এই গ্লুটামেট থেকে গাবা তৈরি করতে গ্লুটামেট ডিকার্বক্সিলেজ এনজাইম দরকার। এই এনজাইমের জন্য কোফ্যাক্টর ভিটামিন B6 দরকার। এখানে ডিকার্বক্সিলেও একটা জিঙ্ক দরকার। তাহলে এখানেও সমস্যা হবে। তাহলে সোজা কথা হচ্ছে হেভি মেটাল থাকলে দেহের মধ্যে প্রচুর রকমের সমস্যা আছে। তাহলে হেভি মেটাল থাকা ভালো ভালো না? এখন আমি জানবো হেভি মেটাল কোথায় কোথায় পাওয়া যায়। তোমার যে এই যে ফ্লাস্কটা আছে এটা হেভি মেটালের কোটিং আছে। এই যে মোবাইলটা আছে, মোবাইলের সব হেভি মেটালের কোটিং আছে। এটাও যে হেভি মেটালের কোটিং আছে। প্লাস্টিক সমস্ত কিছুতে হেভি মেটালের কোটিং আছে। এই যে দেখছো গোল্ডেন স্টিক, এটা হেভি মেটালের কোটিং। সমস্ত কাপড় যা দেখছো মাইক্রোপ্লাস্টিক, হেভি মেটালের কোটিং। ওই যে প্লাস্টিক কাপে চা খায়, দেখবে একটা মানে মোমের মতো একটা পাতলা জিনিস থাকে, কপার মার্কারির কোটিং। তুমি জমিতে চাষবাস তো ইউজ করছোই, জলে তো আর্সেনিক পাচ্ছই, তারপরে তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন আসবাব সামগ্রী উপাদান জিনিসপত্রের মধ্যেও সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণে হেভি মেটাল দেহের মধ্যে তোমার অনুমতি ছাড়াই, তোমার অজ্ঞাতেই ধীরে ধীরে আস্তে আস্তে প্রবেশ করছে এবং তোমাকে দিন দিন আস্তে আস্তে যত বয়স বাড়ছে তোমাকে অসুস্থ করছে। তাহলে হেভি মেটাল সাইলেন্ট স্নাইপার। তো রেখে আমাকে কি করতে হবে, আমাকে এই সমস্ত জায়গা থেকে বাঁচতে হবে, সচেতন হতে হবে। উপরন্তু যেহেতু যেগুলো দেহের মধ্যে ঢুকে গেছে আর যেগুলো ঢুকছে সবাইকে দেহতে না জায়গা দেওয়ার জন্য, জায়গা যাতে সে না পায় তার জন্য প্রতিনিয়ত প্রতিদিন, যেমন আমরা সকালে দুপুরে রাতে ভাত খাই, সবজি খাই, বিভিন্ন রকম ফল খাই, স্ন্যাক খাই, সেইভাবে কিছু খাবার প্রতিদিন আমাকে খেতে হবে। প্রতিদিনের জীবনের খাবারের মধ্যে সেই কয়টা খাবার খেয়ে নিয়মিত করে নিতে হবে, যাতে আমার শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, ব্রেন সতেজ থাকে, দেহের বিভিন্ন রকম অসুখ বিসুখ না আসতে পারে। সেই কটা খাবারের নাম হচ্ছে হেভি মেটাল ফুড। সেই কটা হেভি মেটাল ফুড কি কি আছে এখন আমরা সেটা জানব। কি আছে? কি আছে? প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেড গভীর তথ্য জানলে তুমি ওই এতে পেয়ে যাবে, স্ক্যান করলে। আমি বলছি 1 নম্বর হচ্ছে না, এটা পাউডারও হয়, ক্যাপসুলও হয়। এটা নর্মালি যদি আমার বর্তমানকালে যা কন্ডিশন, তাতে 1 চামচ, চা চামচ, হ্যাঁ 1 চামচ মোটামুটি হলো 5 গ্রাম থেকে 10 গ্রাম। হ্যালো, বি হচ্ছে বার্লি, হ্যাঁ পার ডে বার্লি গ্লাস পাউডার, এটা 2 চা চামচ, মোটামুটি 10 থেকে 15 গ্রাম। 3 নম্বর কি? ব্লুবেরি ফল, এটা মোটামুটি 15 থেকে 20টা দানা। 4 নম্বর হচ্ছে
সিলান্ট্র জুস, ধনেপাতার রস 1 কাপ থেকে 1.5 কাপ, সঙ্গে তুমি ডেটস, অরেঞ্জ, বানানা, হানি এগুলো অ্যাড করতে পারো। হ্যাঁ, ডেটস আছে। তাহলে এই কটা খাবার ডেলি, এই 5টা-6টা খাবার ডেলি তুমি একবারে খেতে পারো, ভাগ করে খেতে পারো, ঘুমিয়ে শুয়ে যেভাবে ইচ্ছা খেতে পারো, যখন ইচ্ছা খেতে পারো। কিন্তু এই কটা খাবার খেয়ে 24 ঘন্টার মধ্যে খেতে হবে। সবগুলোকে এই পরিমাণে মিশিয়ে তুমি গ্রিনটার মেশিনে মিক্স করে জুস করে স্মুদি করে তুমি হয়তো বিকালে একবার খেয়ে নেবে। এইগুলো খেলে তোমার দেহের মধ্যে 2 সপ্তাহ যদি কেউ খেতে পারে, 2 সপ্তাহের মধ্যে তার দেহের মধ্যে একটা মিরাকল তৈরি হবে। মিরাকল কি তৈরি হবে? যে খাবে সে বুঝতে পারবে, মুখে বলা যাবে না, সব পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এর কি কাজ? এর কাজ হচ্ছে, বলে শোনো, এর কাজ হচ্ছে পেটের নাড়ি থেকে এবং লিভার থেকে হিমোমেটাল বের করে। এর কাজ হচ্ছে লিভার থেকে এবং ব্লাড থেকে হিমোমেটাল বের করে। এর কাজ হচ্ছে ব্রেন থেকে, নার্ভ থেকে বের করবে। এ হচ্ছে ব্লাড থেকে বের করবে, ব্লাড থেকে বের। আর এইগুলো যে সমস্ত জায়গা থেকে হিমোমেটাল বেরিয়ে আসছে, ও তো লেগে থাকে, একটা কোষ মেমব্রেনের চারিপাশে লেগে আছে। ধরো তাকে যখন ও খুলবে, যখন এই সালফোহাইড্রিল গ্রুপ, এই গ্রুপের সাথে যখন এই হেভি মেটালটা যুক্ত হবে, এই সমস্ত মলিকুলের মধ্যে যা আছে, যখন হেভি মেটালের এই গ্রুপের সাথে যুক্ত হবে, তখন কে ছেড়ে আসবে। আর ছেড়ে আসলে কি হবে? এখানে একটা ক্ষত তৈরি হবে। এই ক্ষতটাকে ইমিডিয়েট রিপেয়ার করার জন্য এইগুলো কাজ করবে। বুঝতে পারছো? আর এতগুলো কাজ করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটাও ইমিডিয়েট হানি থেকে সাপ্লাই করবে। এই জন্য প্রত্যেকটা খাবারকে 24 ঘন্টার মধ্যে খেতে হবে, একসঙ্গে খেতে পারে, অথবা আলাদা করে খেতে পারে। এটা করলে তার দেহের মধ্যে যেখানেই যা না হেভি মেটাল আছে সব বেরিয়ে যাবে। মিশিয়ে খেলেই ভালো হয়। তাহলে এগুলো হলো হেভি মেটাল। অন্য কিছু কি মিশাবে? জল, জলের সাথে জল মিশাতে পারে অল্প। দুধ তো খেতে একটা ক্যাপসুলে 500 গ্রাম 500 mg থাকে। আর আমি চাইছি 5 গ্রাম। 5 গ্রাম মানে 5000 mg। তাহলে 500-কে, এই 5000-কে 500-তে ভাগ করলে কত হয় গো? 10টা। তাহলে ও একবার পাউডার খেলে যতটা ডোজ পাচ্ছিল, সেই সেম পরিমাণ পাওয়ার জন্য 10টা ক্যাপসুল খেতে হবে। 10টা ক্যাপসুল খাওয়ার মতো লোক আছে নাকি একসাথে? পয়সা খরচা বেশি হবে, তাই না? এই 10 গ্রামের দাম ধরো সাপোজ 10 টাকা পড়লো, কিন্তু এখানে তো আমার 100 টাকা পড়ে যাবে। তাহলে ক্যাপসুলের থেকে আমার পাউডার খাওয়া ভালো। কিন্তু যে সমস্ত লোকেরা পাউডার খেতে পারে না, তাহলে ক্যাপসুল দিয়ে চালাতে হবে। নাই মামাচ্ছে মামাই। এই হচ্ছে আমার মোটামুটি থাইরয়েডের টিউমার হিউম্যান ডিটক্স গেল। এবার আসবো PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা বর্তমানে এখন যুবতীদের অনেক বড় সমস্যা। অধিকাংশ মেয়েদের তলপেটের সমস্যা PCOS। বাচ্চা হচ্ছে না, ছবি হচ্ছে, দেখা যাচ্ছে PCOS।
মাসিকের সময় তলপেটে ব্যথা হচ্ছে, ছবি করে দেখছে, পিসিএস। মেয়েদের বহুদিন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সংসারে শান্তি নাই, স্বামীর অশান্তি, ছবি করলো দেখা হলো পিসিএস। একটা মেয়ের সাদা স্রাব হয়, পেটে ছবি করলো দেখলো পিসিএস। একটা মেয়ের মাসিক ঠিক মতন মাসে মাসে হয় না, ছবি করে দেখলো পিসিএস। একটা মেয়ের মুখে ব্রণ হয়, ওজন বেড়ে যাচ্ছে, তলপেট বেড়ে যাচ্ছে, থাইরয়েডের সমস্যা, পেটে ছবি করে দেখলো পিসিএস। একটা মেয়ের মাথা চুল পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে তোমার গায়ে শক্তি নাই, দুর্বল, খেতে পারছে না, পায়খানা পরিষ্কার হয় না, পেটে ব্যথা হয়, ছবি করলো পিসিএস। একটা মেয়ের ওজন বেড়ে যাচ্ছে, পা ফুলছে, ছবি করে দেখলো, পেটের ছবি দেখলো পিসিএস। পেটে ছবি করলে মেয়েদের তলপেটের যদি ছবি করা হয় 100টা মেয়ের মধ্যে 80টা মেয়েরই পিসিএস। ওয়াই? কেন কেন পিসিএস? যেখানে ডিম আল্লাহ ঠেসে ভরে দিয়েছে 80টা, কেন সিস্ট হয়ে গেল? পুকুরের মধ্যে এত জল, সেখানে চারিপাশে যে ধারগুলো কেনাগুলো কেন ধসে ধসে পড়ে যাচ্ছে? জিজ্ঞাসা, অনেক বড় জিজ্ঞাসা। নিশ্চয় কিছু একটা ঘটনা ঘটেছে, কিছু একটা ঘটছে, কি সেটা? এটাই আমরা জানবো আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে। এটা তো ওভারি, ওভারি তো। সিস্ট মানে কি গো? সিস্ট মানে কি? সিস্ট মানে ফুলে জল, জল আছে তার মধ্যে, এমন থলে। থলে মানে জানেন তো? থলে মানে কিছু একটা ফ্লেক্সিবল জিনিস যার মধ্যে জল আছে, বহন করা যায়। তাহলে থলে এরকম জিনিস একটা হয়েছে, তাহলে এরকম একটা জিনিস হয়েছে, এখানে জল ভরা আছে, থলে। রান্না করতে করতে আগুনের ছাকা লেগেছে, গরম তেল পড়েছে, চামড়া ফুসকা হয়ে গেছে, সিস্ট। ফোসকা লাগা, একদম ভালো কথা, ফোসকা। তাহলে চারিপাশে এরকম ফোসকা। চারিপাশে এরকম ফোসকা কেন হলো? মানে ফোসকার মধ্যে কি আছে? জল আছে। এই চারিপাশে তো এমন ভাবে ঘিরে আছে যে আর ফাঁকা জায়গায় নাই, এবার ঘিরে বসে আছে, আর জায়গা নাই। একটা হলে মনোসিস্ট, আর অসংখ্য হলে, একাধিক হলে পলিসিস্ট। এই অসংখ্য এই সিস্ট কোথায় আছে? ওভারিতে আছে, যেন পলিসিস্টিক ওভারিয়ান। ওভারের মধ্যে থাকা অসংখ্য সিস্ট আছে, এবং সেটা হওয়ার জন্য, আমরা মনে করছি সেটা হওয়ার জন্য, এরকম সিস্ট হওয়ার জন্য একটা মেয়ের মনে, দেহে, শরীরে যা রকমের সমস্যা হচ্ছে সবগুলোকে একসঙ্গে একটা নাম দিলাম সিনড্রোম। মানে সিনড্রোম সমস্ত সমস্যার সমষ্টি। তাহলে পিসিএস থাকলে আমরা দেখতে পাই একটা মেয়ের কি কি সমস্যা হয়। প্রথম হচ্ছে বাচ্চা আসে না, দ্বিতীয় কি হয়, মাসিক
ব্যথা যুক্ত। তৃতীয় কি? মাসিক অনিয়মিত। তৃতীয় কি? হ্যাঁ, এটা ব্যথা করে দিয়েছি। তৃতীয় কি? ওজন বৃদ্ধি। চার কি? মেজাজ হট। আর কি? চুল পড়া। আর কি? রক্তের চর্বি বাড়া। আর কি? ব্রণ। আর কি? প্রি ডায়াবেটিস। আর কি? হাইপোথাইরয়েড। আর কি? ফ্যাটি লিভার। আর কি? কনস্টিপেশন। আর কি? অক্ষুধা, খিদার অত নাই। আর কি? ঘুম কম। মাইগ্রেন। বলে শেষ করা যাবে না, এতগুলো জিনিস। যখন একটা মেয়ের ওভারিতে সিস্ট পাওয়া যায়, এতগুলো জিনিসের যে কোনো একটা, দুটো, চারটে অথবা সবগুলোই দেখতে পাওয়া যায়। কেন? পিসিএসটা যে কারণে হয়েছে, ও দেহের মধ্যে যত সমস্যা হচ্ছে সেগুলো সে একই কারণে হয়েছে। কিন্তু এটা কাকতালীয় হয়েছে বলে আমরা মনে করছি পিসিএস থেকে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পিসিএস থেকে এগুলো হয়। থাইরয়েডের সমস্যা যেমন হয়, থাইরয়েডের জন্য আমরা সব দোষ দিই, কিন্তু থাইরয়েড তো নিজেই আক্রান্ত। এই গ্ল্যান্ডের হরমোনের কম বেশির জন্য আমরা বিভিন্ন অসুখের সমস্যা হয়েছে মনে করি, কিন্তু এই গ্ল্যান্ড কেন কম তৈরি করছে বা বেশি তৈরি করছে এটা তো আমরা খুঁজে পাচ্ছি না। যে কারণে এই গ্ল্যান্ড এফেক্টেড হয়েছে, সেই একই কারণে তার দেহের মধ্যে অন্যান্য সমস্যা তৈরি হয়েছে। এতগুলো জিনিস ওর মেয়ের, একটা মেয়ের দেহে হচ্ছে। চলে
আমাদের কোষটা বা সিস্ট। এখন হচ্ছে এই জীবাণুটা কে? এই জীবাণুটা হচ্ছে একমাত্র F10 একমাত্র এই হাতে সব গন্ডগোল হচ্ছে স্যার। সব গন্ডগোল করছে। তাহলে এই ভাইরাসটা এখানে এসছে, ওইখানে আসার আগে এত মেয়েদের তলপেটের ওভারি প্রচন্ড প্রোটেক্টেড জায়গা, সেইখানে ঢোকার আগে ওকে অনেক পথ অতিক্রম করতে আসতে হয়েছে। কি হয়েছে? ও ভাইরাস প্রথমে, এখন প্রায় 99% লোকের এই দেহের মধ্যে এই ভাইরাস আছে, অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে। কি হয়? যে কোনো ভাইরাস যে কোনো নালীতে ঢুকবে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চামড়া দিয়ে ঢুকবে। ঢোকার পরে সেখানে লোকাল আমাদের ইমিউনিটি কোষ, চামড়া, কেমিক্যাল কাজ করবে, বা এখানকার লোকাল বিভিন্ন সেল কাজ করে তাকে প্রতিহত করার চেষ্টা করবে, কিছুটা বেরিয়ে যাবে। কিন্তু ভাইরাস কি হয়? ভাইরাস একটা কোষের মধ্যে ঢুকে যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। কোষের মধ্যে ঢুকে গেলে কোষের যে জেনেটিক কোড আছে, ক্রোমোজোম আছে, সেগুলো কি করবে? হাইজ্যাক করবে। হাইজ্যাক করে এই কোষের মধ্যে ওই ভাইরাসটা একটা থেকে কোটি কোটি হয়ে যাবে। যে কোষটা যখন আর চলতে পারবে না, তখন কোষটা ফেটে যাবে, ফেটে গিয়ে একটা থেকে আরো 1 কোটি ভাইরাস দেহের মধ্যে বেরিয়ে যাবে। আবার সেই 1 কোটি, আবার 100 কোটি, 1 কোটি কোষকে আবার এইভাবে কন্টিনিউ করতে থাকে। কিন্তু আমাদের দেহ কি করবে? যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডি চেষ্টা করবে এই ভাইরাসগুলোকে নষ্ট করা, যেটাই আমরা বুঝতে পারছি। তাহলে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরেও কিছুটা ভাইরাস কিন্তু স্প্রেড করে বেরিয়ে যায়। সেই বেরিয়ে যাওয়া ভাইরাসগুলো বিভিন্ন স্টেপে দেহের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষতি তৈরি করে। এই প্রথমে কোথায় ঢুকবে? নাক মুখে ঢুকবে। ধরো মুখে কি হয়? ফার্স্ট স্টেজে কি হয়? মুখে ঘা হয় একটা, এই কথাকে চক্ষুটা হয়, তাই না? মোনো নিউক্লিওসিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস। অনেকে মুখে দেখবা হাতা হাতা ফুটফুট খাওয়া হয়। হ্যাঁ, ওইটা প্রাথমিক স্টেজে হচ্ছে। এই সময় আমার দেহের অ্যান্টিবডি তৈরি অ্যান্টিবডি তৈরি হওয়ার পরেও কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে যায়, যেটা কোথায়? লিভারে চলে যায়। লিভারে গিয়ে ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে। ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, এটা ফার্স্টে চলে গেল, এটা যখন লিভারে ধরে তখন সেকেন্ড স্টেজ। যখন লিভারে যায় তখন সেকেন্ড স্টেজ। তো লিভারের মধ্যে যখন যায়, লিভারের মধ্যে প্রচুর ভাইরাস জমে আছে, লিভারের মধ্যে ক্ষতি করবে। লিভারের ক্ষতি যা যা করার সব লিভার বড় হয়ে যাবে, কনজেস্টেড হবে, সব ফ্যাটি লিভার হবে, সব কিছু হবে, এটা হবে। এই লিভারকে অতিক্রম করে যখন সে ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে, তখন থার্ড স্টেজে যাবে। থার্ড স্টেজে কোথায় অ্যাটাক করবে? পুরো সিস্টেমের, আমাদের দেহের ইমিউনিটি এবং আমাদের দেহের হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য যে অর্গান কাজ করে, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। আর থাইমাস গ্ল্যান্ড, এই দুটো গ্ল্যান্ডকেও অ্যাটাক করে। এখানে অ্যাটাক করলে কি হবে? থাইরয়েডের সমস্যা দেখা যাবে। এখানে অ্যাটাক করলে লিভারের সমস্যা। এই থার্ড স্টেজে এইখানে অ্যাটাক যখন হয়ে যাবে, এরপরে চলে যাবে রিপ্রোডাক্টিভ সিস্টেমে। যখন রিপ্রোডাক্টিভ সিস্টেমে এখানে যখন আসছে, তো অলরেডি লিভার, অলরেডি যখন আসছে মানে অলরেডি সে লিভার এবং থাইরয়েড গ্ল্যান্ড দ্বারা এফেক্টেড। যদি তার দেহের ইমিউনিটি ভালো থাকে, তাহলে এই অর্গানগুলো কি ভালো জায়গায় থাকবে। যদি না ঠিক থাকে, তাহলে এই সমস্যাগুলো প্রকাশ পাবে। লিভার যদি সমস্যায় আক্রান্ত হয়, তাহলে কি হবে? ওজন বাড়বে, পেটের সমস্যা হবে, কনস্টিপেশন হবে, হজমের সমস্যা হবে, তারপরে হচ্ছে তোমার ইয়ে হবে, ব্লাড ডেন্সিটি হবে, ঘন হবে, মুখে এগুলো কালো কালো দাগ হবে, অনেক রকম সমস্যা হবে, চুল পড়বে, সব রকম সমস্যা এখান থেকে হবে। আর থাইরয়েড হলে কি হবে? দেহের ইমিউনিটি কমবে, টেম্পারেচার কমবে, তারপরে হচ্ছে গায়ে শক্তি কমে যাবে, এনার্জি কমে যাবে, অনেক রকম সমস্যা দেখা দেবে। লাস্টে ওই মেয়ের যখন এই এখানে যখন আসে, তখন
ডিম ফুটা বন্ধ হয়েছে, এই ডিমটা বেরিয়ে আসতে পারছে। ডিম যদি বেরিয়ে আসতে না পারে তাহলে কি হবে? কোটি কোটি শুক্রাণু গিয়েও তার কিছু হবে, বাচ্চা হবে। তাহলে বাচ্চা হবে না, বাচ্চা আসবে। এখন যখন মাসিক হয়, মাসিকের সময় কোন হরমোন বেশি থাকে বললাম? মাসিকের সময় কোন হরমোন বেশি থাকে? ইস্ট্রোজেন, এফএসএইচ, এরা হরমোন। এগুলো কি বিভিন্ন ভাইরাসের কোড। যেমন রিগুমেটার থেকে এই ভাইরাস বৃদ্ধি পায়, তেমনি হরমোন থেকেও বৃদ্ধি পায়। তো যখন এই হরমোন বেশি থাকবে তখন এই বৃদ্ধি পাবে না কমবে? এই বৃদ্ধি পাবে। এই যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাটাকিং পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আর যদি বাড়ে, ও এখানে অ্যাটাক করছে অলরেডি, সেই সময় কি এখানে অ্যাটাকিংটা বাড়বে, মানে এখানে কি হবে? ইনফ্লামেশন বেশি হবে। ডিউরিং মেনস্ট্রুয়েশন ইনফ্লামেশন এখানে বেড়ে যাওয়ার জন্য ব্যথা বাড়ে, মানে মাসিক সময় ব্যথা বাড়ে। এবার এই জিনিসটাই যখন তলপেটে নারীতে সমস্যা করবে, হরমোনের গন্ডগোল দেখা যাবে, তো মাসিকের অনিয়মিত মাসিক হবে। এই মেয়ের যখন এই থাইরয়েড হরমোন ব্লাডের ডেনসিটি কম থাকার জন্য, বেশি থাকার জন্য, বা তোমার হচ্ছে এই রিগুমেটার থাকার জন্য ব্রেনের নার্ভের সমস্যা হচ্ছে, মেজাজ খিটখিটে হবে, রক্তে চর্বি বাড়বে, লিভার এর জন্য ব্লন বাড়বে। এই পেশেন্টের রেজিস্ট্যান্ট ভাইরাস আছে, এটা আবার কার ফ্যাক্টর? স্ট্রেপ্টোকক্কাস এর বন্ধু। দুই বন্ধু সবসময় একসঙ্গে থাকে, এ বেড়েছে বলে ও বাড়বে। ওই ভাই তুই তো অনেক বড় হয়ে গেলি, আমাকে একটু বড় কর। ঠিক আছে, তুই যা, মুখে যা, মুখটা খুব সুন্দর আছে, মুখে একটু খাঁচা খাঁচা করে দে, দেখিয়ে মুখের মধ্যে বন্ধ। এই হচ্ছে আমাদের পিসিএস থাকার পরে বিভিন্ন রকম অসুখ বিসুখ, এবং আমরা হরমোন জাতীয় ওষুধ খেয়ে খেয়ে পেশেন্টটাকে 3 মাস খান। 3 মাস পেলে হরমোনের ব্যথাটা ঠিক হয়ে গেল, মাসিকটা ঠিক হলো, ভালো হয়ে গেছে। 2 মাস পর দেখছি আবার ডাক্তার তাই, তাহলে পিসিএস আর ভালো হচ্ছে না। যেটুকু ভালো হয় সেটা নিজে ব্যায়াম করে, এক্সারসাইজ করে, নিজের ইমিউনিটি ডেভেলপ করে, ডায়েট মেনটেন করে হয়তো 2-1টা হয়। কিন্তু আমি যদি এই প্রপার জিনিসটা জেনে যদি সঠিক চিকিৎসাটা করি, সে ভালো হবে। তাহলে পিসিএস কমাতে পারলে আমার এতগুলো সমস্যা সমাধান হবে। কি করে বলবো? তাহলে পিসিএস কমাতে পারলে একটা মেয়ের জীবনে অনেক সমস্যা কমে যাবে, শান্তি আসবে। এখন আমি পিসিএস কমাবো কি করে? আমি দেখলাম পিসিএস হওয়ার জন্য কি কি কারণ, রোড কি কি দেখলাম পিসিএস এর জন্য। আর এর বন্ধু অ্যাসোসিয়েট, আর রিস্ক দেখলাম কি কি রিস্ক দেখলাম, রিগুমেটার, হরমোন, এক্সটার্নাল হরমোন সাপ্লিমেন্ট দিলে যেটা বিষয়। এই পেশেন্টকে যদি তুমি স্টেরয়েড হরমোন দাও, বেটলাসল দাও, কর্টিকোস্টেরয়েড দাও, পারবে। তাহলে দিয়ে হচ্ছে হরমোন বা থাইরয়েড হরমোন ওষুধ খেলেও, এলট্রাসন খেলেও পারবে। কি হচ্ছে স্ট্রেস, ডিম
দুধ, গম, সয়াবিন, সাদা তেল, এটা হাই প্রোটিন হাই ফ্যাট, হাই প্রোটিন হাই ফ্যাট। এতগুলো জিনিস আরো অনেক কিছু আছে, এতগুলো জিনিস তার রিস্ক হিসেবে আছে। এগুলো যদি বেশি হয় এ দুটো পারবে, এ যদি পারে বাকি সমস্যা যা হওয়া সব। আমি মূল চিকিৎসা কি করবো, এগুলোকে কমানোর ব্যবস্থা করবো, যেগুলো তুমি মেনে চলো, আর এটাকে দূর করবো। দূর করার জন্য আমি কি করবো, প্রথমে রিস্ক বার করবো। প্রথমে রিস্কের জন্য আমি খাবারের নিয়ম চেঞ্জ করবো, বাইরেকার যত হরমোন সাপ্লিমেন্ট আছে সেগুলো বন্ধ করবো। আর যেটা ডিটক্স ফুড, যেটা ডিটক্স ফুড অবশ্যই দেবো, চলবে। আর এই যে এটাকে নষ্ট করার জন্য কি দেবো, গ্যাস বা অ্যান্টিভাইরাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল কি দেবো, গোল্ডেন সিল আর হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্য চেষ্টা। একটা মেয়েকে যদি প্রাকৃতিকভাবে আমরা ভালো করতে চাই তাহলে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, হরমোন ব্যালেন্সিং তিনটা দিলাম, সঙ্গে দিলাম। এই প্রপার নিয়মে যদি সে চলতে পারে 2 থেকে 3 মাস বা 4 মাস বা 5 মাস, যে টর্পেড রিলেটেড, লিভার রিলেটেড, থাইরয়েড রিলেটেড এবং যা যা সমস্যা বললাম সবগুলো তার চলে যাবে। একদম নিশ্চিন্ত থাকো, সে ভালো হয়ে যাবে। এবার ওই ব্যক্তির ওই মেয়ের দেহের মধ্যে হরমোনের ইমব্যালেন্স আছে, হেমোগ্লোবিনটা লিমিটে আছে, বা এই ভাইরাস প্রচন্ড পরিমাণে আছে, তাকে আমি এই সমস্ত চিকিৎসা দিয়ে যত স্পিডে চিকিৎসা করতে পারবো, সমাজ এর পুরোপুরি ফল পেতে আমার 3 থেকে 4 মাস লাগবে প্রক্রিয়া করতে। এইটাকে র্যাপিড হারে করার জন্য তার ইমিউনিটি বুস্টার, বুস্টিং, হেভি মেটাল রিমুভাল আর ডিটক্সিফিকেশনের জন্য অফ ব্লাড আমি কি করবো, ভিজামা অ্যাড করবো। যদি এই সমস্ত চিকিৎসাতে অনেকেই হয়ে যায় 2-3 মাসে 2-1 মাসে এই পেশেন্টের এটা কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু তারপর যদি দেখা যায় রেজাল্ট আসে না 2 মাসের মধ্যে, তুমি ভিজামা অ্যাড করতে পারো। এটা ঘাড়ে দুটো আর কোমরের ইউটেরাসের পয়েন্ট আছে, ইউটেরাসের কোমরে তাহলে সেই পেশেন্ট যা যা সমস্যা বললাম একদম ঠিক হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, মেয়েরা নিজের দেহকেই বিশ্বাস করতে পারে। আমার নারী এত ক্ষমতাবান, আমার জনন নারী ইউটেরাস ওভারি এত শক্তিশালী, এত গুরুত্বপূর্ণ, সেই বিশ্বাসটা নিজেদেরই নাই। এই জন্যই ডাক্তারের কথার ভয়ে ফটাফট তরফায় কেটে ফেলে, ওভারি গুলোও কেটে ফেলে, তো থাইরয়েড গুলোও কেটে ফেলে, সার্ভিক্সের ভয়ে এখন আগামীতে ভ্যাকসিনও দেবে। আর কি বলবো, মেয়েরা দ্বিধাগ্রস্ত, মেয়েরা হচ্ছে দ্বিধাগ্রস্ত। চিকিৎসা ব্যবস্থাটা দ্বিধাগ্রস্ত করে দিয়েছে, হ্যাঁ, মেয়েদেরকে ওই সিস্টেমে নিয়ে ওদের প্রত্যেকের চাক, চোখ, কান আর ভিডিও খেলা দিয়েছে, তার ব্যবহার করতে শিখতে হবে, কাউকে দোষ দেওয়া হবে। প্রত্যেকের কাছে চোখ, কান আর বিবেক আছে, এটা ব্যবহার করা শিখতে হবে। পরে দোষ দেওয়া সে তো থাকবেই, শয়তান তো বসে থাকবে, শয়তান তো সত্য, এটা সবাই জানে। তুমি যদি নিজেকে না কাজে লাগার প্রতি পরের দোষ দিতে হবে। তাহলে এই চিকিৎসার মধ্য দিয়ে আজকে যে আলোচনা হলো, মেয়েদের তলপেট রিলেটেড যত রকমের সমস্যা তুমি দেখবে গ্রামে গঞ্জে পরিষেবা দিতে গিয়ে, তুমি যদি এই কথাগুলো মাথায় রেখে, এই যা নলেজ দিলাম এগুলো মাথায় রেখে যদি সঠিকভাবে তুমি পেশেন্টকে পরামর্শ দিতে পারো, এইভাবে চিকিৎসা দিতে পারো, সেই পেশেন্ট 2 থেকে 3 মাসের মধ্যে ঘুরিয়ে আবার ওর বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, খালা প্রতিবেশী, খালাতো বোন, চাচাতো বোন যা আছে সব নিয়ে
কিন্তু স্যার আপনি এই যেমন যেটা 3টা এখন ওষুধ দিলেন 18 মিটারটা দিলে তো মেলায় কি হয়ে যাবে অনেক ওষুধটা তো মেলায়, ওষুধটা তো মেলা। মানে হেভি মেটালে আবার ওই 5টা আরে এটা তো খাবার, এটা তো একবেলা খাবে সে, ওটা তো ওষুধ খাওয়া যাবে না। ওটা বিকালে বা সকালে আমরা যে খাবার খাই ওটা খাবার। তুমি বলতে পারো তার খরচাটা একটু বেশি হবে, কিন্তু একটা অপারেশন করতে গিয়ে 25,000 টাকা খরচা বা 30,000 টাকা খরচা, তখন গায়ে বাঁচছে না। যখন নিয়ম করে বলছি 2 মাস টাকা খাও, তখন গায়ে বাঁচছে। ছবি করতে যাবো তাহলে আমরা কি সবাই আমরা টাকা করতে। একটা এক্সাম্পল দিই, মানুষের সাইকোলজি কেমন হয়। আচ্ছা তুমি বলো তো, রিকশার ভাড়া বেশি না প্লেনের ভাড়া বেশি? আমি প্লেনে কলকাতায় চাপলাম, দিয়ে শিলিগুড়ি নামলাম বাংলাদেশে, প্লেন ভাড়া কত? 3,000 টাকা। কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স কত? 700 কিলোমিটার। 700 কিলোমিটার যাওয়ার জন্য 700 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য প্লেনে কত খরচা? 3,000 3,000। তাহলে 1 কিলোমিটার কত খরচা? হ্যাঁ 4,500 টাকা কত বলো? 1 কিলোমিটার কত খরচা? 7,500 টাকা করবো 428 3,000 বাই 700 কত? 4 টাকা প্লাস 5 কিলোমিটার। রিক্সা ভাড়া তুমি এখান থেকে বাস স্ট্যান্ড যাবে, কত যাবে? 10 টাকা 10 টাকা। কত কিলোমিটার দূর? হ্যাঁ 1.5 কিলোমিটারের জন্য 10 টাকা। 1 কিলোমিটারের জন্য কত? 10 টাকা হ্যাঁ চল্লিশ 10 টাকা আরে না ওটা নাই আমি হিসাব করছি। তাহলে কত? 7,500 সব 8,000 টাকা 100 টাকা না 7 টাকা 7,000 1.5 কিলোমিটার 10 টাকা। বড় থেকে হবে তাহলে মোটামুটি ধরো এখানে 7 টাকা ধরো। 7 টাকা তাহলে 1 কিলোমিটার রিক্সাতে যেতে খরচা 60 টাকা, আর 1 কিলোমিটার